গল্পের শুরুতে কাং ইয়ং হোকে দেখানো হয় যে চয়েস ইয়ং স্পোর্টসের চেয়ারম্যান। সে একটি গাড়ি চালিয়ে টেস্ট করে দেখছিল যে গাড়িটা কি কাজের নাকি না। পরবর্তীতে সে তার সেক্রেটারিকে ডাক দেয় এবং তাকে বলে, প্রেসিডেন্টসদের ডাকো, তাদের সাথে আমার কথা আছে। তারপর জুন হিয়ংকে দেখানো হয়, সে এই গল্পের মেন লিড, যে একজন ফুটবল প্লেয়ার। চয়েস ইয়াং স্পোর্টস কোম্পানির মানুষ তার দিকে নজর রাখছিল গত অনেক দিন ধরে। সে প্লেগ্রাউন্ডে ফুটবল প্র্যাকটিস করছিল, তখন চয়েস ইয়াং স্পোর্টস কোম্পানির লোক তার সাথে যোগাযোগ করতে চায়। তখন জুন ইয়ং তাদের সাথে কথা বলতে যায়। চয়েস ইয়াং স্পোর্টস কোম্পানির লোক তাকে অফার করে যে সে যেন তাদের হয়ে ফুটবল ম্যাচ খেলে এবং এটার জন্যে তাকে অনেক পরিমাণে টাকাও দেওয়া হবে। তারপর তাদের ডিল হয়ে যায় 500 মিলিয়ন ওনের। জুন ই হিয়ন অনেক খুশি ছিল এত বেশি টাকা পেয়ে। তার পরের দিন ইয়ংহো তার কোম্পানিতে যায়। সেখানে তার মেয়ে ছিল জে গিয়ং এবং তার ছেলে ছিল জে সিয়ং। ইয়ংহো তাদের বলে সে এই কোম্পানির জন্য অনেক কাজ করেছে, অনেক কষ্ট করেছে, তার পরিশ্রমের ফলে সে এই কোম্পানিটিকে টপ 10-এ আনতে পেরেছে। কিন্তু এখন সময় হয়ে গেছে এই কোম্পানির জন্য একটি উত্তরাধিকারী নির্বাচন করার। তাই 1 মাসের মাঝে তোমরা কি কি ভালো কাজ এই কোম্পানির জন্য করতে পারো সেটা করো। যার কাজ আমার সবচেয়ে বেশি পছন্দ হবে তাকে আমি এই কোম্পানির উত্তরাধিকারী হিসাবে নির্বাচন করে নেব। তখনই ইয়ংহো সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই তার মেয়ে জে গিয়ং এবং তার ছেলে জে সিয়ং তার সাথে চলে আসে এবং তারা দুইজন একের পর এক বলতে থাকে যে কে এই কোম্পানির জন্য অতীতে কত বেশি ভালো কাজ করেছে এবং কি করেছে। জে গিয়ং বলে এই কোম্পানির জন্য অতীতে সে অনেক বেশি ভালো কাজ করেছে, সে অনেক পরিশ্রম করেছে, তাই তার এই কোম্পানিতে উত্তরাধিকারী হওয়া উচিত। এই নিয়ে তাদের ঝগড়া বেঁধে যায়। জে গিয়ং এবং জে সিয়ং কাজ করছিল যাতে তারা উত্তরাধিকারী হতে পারে। ইয়াংহোর সেক্রেটারি তাকে জিজ্ঞাসা করে আসলেই কি সে এই কোম্পানিটি ছেড়ে চলে যেতে চায়, সে কি এত তাড়াতাড়ি রিটায়ার হয়ে যাবে। তখন ইয়াংহো তাকে বলে সে এই কোম্পানিটিকে অনেক সময় দিয়েছে, এখন সে বুড়ো হয়ে গেছে, তার এই কোম্পানিটি এখন ছেড়ে দেওয়া উচিত। তারপর সে বাহিরে চলে যায়। সাংজে একজনকে কল করে জিজ্ঞাসা করে আমি যে কাজটি করতে বলেছিলাম সে কাজটি তুমি কমপ্লিট করেছ। তখন ফোনের অপর পাশের ব্যক্তিটি বলে হ্যাঁ, সে করে ফেলেছে। ইয়াংহো তার ফ্যামিলির সাথে ডিনার করছিল, সেখানে তার সেকেন্ড ওয়াইফও ছিল। জে সিয়ং ও জে গিয়ং বলছিল ভালোই হয়েছে ইয়াংহো কোম্পানিটি ছেড়ে রিটায়ার হয়ে যাচ্ছে, সে এখন বুড়ো হয়ে গেছে, তার এখন উচিত তার ওয়াইফের সাথে ঘোরাফেরা করা এবং একটি ভালো সময় কাটানো। তখন সেখানে সাংজে চলে আসে। ইয়াংহোর ফ্যামিলি সেক্রেটারিকে দেখে বলছিল ফ্যামিলি টাইমে সেক্রেটারি কেন এসেছে। তখন সেই সেক্রেটারি বলে আমাকে চেয়ারম্যান এখানে ডেকেছে, একটি গাড়িতে নতুন ব্যাটারি লাগানো হয়েছে, সেজন্যই চেয়ারম্যান সেই গাড়িটিকে টেস্ট করে দেখবে। সেক্রেটারি এবং চেয়ারম্যান তারা দুইজন গ্যারাজে কথা বলছিল। সাংজে তাকে বলছিল যে জে সিয়ং এবং জে গিয়ং কোম্পানির সেলস ফান্ডের টাকা চুরি করছে। তারপর তারা দুইজন বাইরে চলে যায়। ম্যানেজার লুকিয়ে তাদের কথা শুনছিল। সে একজনকে ফোন করে বলে চেয়ারম্যান বাহিরে চলে গেছে। জে সিয়ং এবং জে গিয়ং চেয়ারম্যানের গাড়ির সিসিটিভি ফুটেজ দেখছিল। চেয়ারম্যানের গাড়িতে সেই ফাইলটি ছিল যে ফাইলে প্রমাণ করা আছে যে তারা দুইজন কোম্পানির সেলস ফান্ডের টাকা চুরি করত, তাই তারা গাড়িটি চুরি করে নিয়ে চলে যায়। গার্ড তাদের এ বিষয়ে হেল্প করে। তারপর ইয়াংহো সেখানে আসে, সে দেখে তার গাড়িটি সেখানে নেই। গার্ড তাকে বলে হয়তো গাড়িটি কেউ নিয়ে চলে গেছে। তখন সে বলে আমি আপনার গাড়িটি খুঁজতে আপনাকে হেল্প করব। তখন চেয়ারম্যান পুরো বিষয়টা অনেক ভালোভাবেই বুঝতে পারে। জুন হিয়ং রোডে দাঁড়িয়ে তার দাদির সাথে ভিডিও কলে কথা বলছিল।
তারা দুইজন গাড়িতে সিসিটিভি ফুটেজ দেখছিল এবং সে ফাইলটি খুলে দেখছিল, তাই তারা গাড়ি চালানোর দিকে বেশি একটা খেয়াল করতে পারে না। তাই জুন কিয়ংয়ের চেয়ারম্যানের গাড়ির সাথে একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভিডিও কলটি এখনও চালু ছিল, যার কারণে ভিডিও কলে সেই গাড়ির নাম্বারটি উঠে যায়। জুনিয়ংকে হসপিটালে আনা হয়। দুই ভাই বোন তাদের টিমকে ডেকে অ্যাক্সিডেন্টের সব প্রমাণ মুছে ফেলে, রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ এবং আরও যত প্রমাণ ছিল সব। তারা দুইজন বুঝতে পারে তাদের বাবা তাদের বিষয়ে সব কিছু জেনে গেছে। ইয়াং হো তার গাড়িটি চালাতে আসে, তখন সে খেয়াল করে তার গাড়ির লাইটটি ভাঙা ছিল। তখন সে গাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু সিসিটিভি ফুটেজে কোনো ভিডিওই ছিল না। গার্ড তাকে সব কিছুই বলে দেয় যে তার ছেলে এবং মেয়ে তার গাড়ি নিয়ে গিয়েছিল। জুনিয়ংয়ের জ্ঞান ফেরে, সে তার পা নাড়াতে পারছিল না। ডাক্তার তাকে বলে সে আর ফুটবল খেলতে পারবে না। জুনিয়ং তাকে কান্না করতে করতে বলে, আমার দাদির স্বপ্ন আমি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার হব। সে ডাক্তারকে বলে তারা যেন তাকে ঠিক করে দেয়, কিন্তু ডক্টর বলে দেয় তারা তার জন্য আর কিছুই করতে পারবে না। ইয়াং হো সাংজেকে ডেকে তাকে বলে সব ফাইল নষ্ট করে দিতে, কারণ যদি এই কথাটি ছড়িয়ে পড়ে যে তার ছেলে এবং মেয়ে সেলস ফান্ডের টাকা চুরি করেছে, তবে তার বদনামি হয়ে যাবে। তারপর তারা একটি সিক্রেট রুমে আসে এবং সেই ফাইলটি সেখানে রেখে দেয়। জুনিয়ংয়ের দাদি তাকে কল করছিল, কিন্তু সে কল উঠাচ্ছিল না। জুনিয়ং সে গাড়ির নাম্বারটি মনে করার চেষ্টা করছিল যেই গাড়িটির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তার মনে পড়ছিল না। সে আন্দাজা করে একটি নাম্বারের কথা মনে করে এবং পুলিশ স্টেশনে গিয়ে একজন পুলিশকে সেই নাম্বারের কথা বলে। সে পুলিশটি তাকে বলে সে যে নাম্বারটির কথা বলছে সে নাম্বারটি সঠিক নয়। পুলিশটি জেগিয়ংয়ের কাছে কল করে তাকে বলে যে জুনকিয়ংয়ের কাছে তাদের বিরুদ্ধে কোনোই প্রমাণ নেই। চয়সিয়াং স্পোর্টস কোম্পানি জুনিয়ংয়ের সাথে যে কন্ট্রাক্টটি করেছিল সেটা ক্যান্সেল করে দেয় এবং তার উপর জরিমানাও করে। জুনিয়ং এই কথাটি শুনে কান্না করতে শুরু করে এবং তাদেরকে বলে আপনারা আমার সাথে এমন করতে পারেন না, কিন্তু তারা বলে এটা কোম্পানির আদেশ, আমাদের কিছু করার নেই। জুনকিয়ং একা প্রতিবাদ করছিল, কিন্তু তাতে তার কোনো লাভ হচ্ছিল না। জুনকিয়ংয়ের আন্টি তাকে বলে সেদিন রাত্রে যে ভিডিও কলে তারা কথা বলছিল সেই ভিডিও কলে সে গাড়িটি রেকর্ড হয়ে গেছে এবং সেই অ্যাক্সিডেন্টও ভিডিওতে রেকর্ড হয়ে আছে। সে ভিডিওটি তার আন্টি তাকে পাঠিয়েছে, সে যেন সেটা দেখে। সে একটি ক্যাফেতে এসে সেই নাম্বারটি সার্চ করে দেখে গাড়িটি ছিল চয়সিয়াং স্পোর্টসের চেয়ারম্যানের। পরের দিন সে কোম্পানিতে একটি পার্সেল নিয়ে আসে আর বলে এটা চেয়ারম্যানের জন্য। চেয়ারম্যান পার্সেলটি খুলে দেখে সেই পার্সেলে কিছু ছবি আছে, যেই ছবিটি তারই গাড়ির এবং সেদিন রাত্রের অ্যাক্সিডেন্টের। জুনিয়ংয়ের কাছে তাদের বিরুদ্ধে প্রমাণ আছে। চেয়ারম্যান জুনিয়ংয়ের সাথে কথা বলতে চায়। জুনিয়ং চেয়ারম্যানের সামনে গিয়েই চিল্লাতে শুরু করে যে আমার একটি স্বপ্ন ছিল ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার হওয়ার, আপনার জন্য সে স্বপ্নটি নষ্ট হয়ে গেছে। ইয়াং হো জুনকিয়ংকে বলে তাতে কি হয়েছে, তোমার কত টাকা লাগবে তুমি চেকে লিখে নাও এবং আমি তোমাকে সে পরিমাণে টাকা দিয়ে দেব। এর বদলে আমাদের বিরুদ্ধে যত প্রমাণ তোমার কাছে আছে সেই প্রমাণগুলো আমাদের দিয়ে দাও। জুনিয়ং বলে আমি তোমার উপর মামলা করব। তখন ইয়াংহো বলে পুরো সিস্টেম আমারই হাতে, মামলা করেও কোনো লাভ হবে না। চেয়ারম্যান জুনিয়ংকে সেখান থেকে চলে যেতে বলে। জুনিয়ং সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই জেসিয়ং এবং জেগিয়ংও সেখান দিয়েই যাচ্ছিল, কিন্তু জুনিয়ং তাদের চিনতে পারে না এবং তারা দুইজনও জুনিয়ংকে চিনতে পারে না। তারপর তারা দুইজন চেয়ারম্যানের সাথে দেখা করতে যায়। চেয়ারম্যান তাদেরকে তাদের বিরুদ্ধে যত প্রমাণ জুনিয়ং দিয়ে গেছিল সে ভিডিও এবং পিকচার্স তাদেরকে দেখায়। তখন তারা দুইজন অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন চেয়ারম্যান তাদের বলে তোমাদের দুইজনের মধ্যে আমি কাউকেই উত্তরাধিকারী বানাবো না। জুনিয়ং
তার দাদি ও আন্টির সাথে কথা বলছিল এবং সে অনেক কান্না করছিল, কারণ সে আর কখনোই ফুটবল খেলতে পারবে না। তখনই একটি অ্যানাউন্সমেন্ট শুরু হয় যে চেয়ারম্যান কিছুক্ষণের মধ্যেই একটি মিটিং শুরু করবে। জুনিয়ং সে মিটিংয়ের দিকেই যাচ্ছিল। জেসিয়ংয়ের নিজের পায়ের সাথেই তার নিজের পায়ের ধাক্কা লাগে, যার কারণে সে ভুলে চেয়ারম্যানকে ধাক্কা দিয়ে দেয়। তখনই ইয়ংহো সিঁড়ি দিয়ে নিচে পড়ে যাচ্ছিল। জুনিয়ংও সেই সিঁড়ি দিয়েই উপরে উঠছিল। চেয়ারম্যান যখন নিচে পড়ে যাচ্ছিল তখন জুনিয়ংয়ের মাথার সাথে তার মাথার আঘাত লাগে। তারা দুইজন মাটিতে পড়ে যায়। চেয়ারম্যানের জ্ঞান ফিরে এবং সে খেয়াল করে তার হাত ও পা অনেক বেশি ইয়াং হয়ে গেছে। সে আয়নায় দেখে, তখনই সে খেয়াল করে সে জুনিয়ং হয়ে গেছে। তাদের মাঝে সোল এক্সচেঞ্জ হয়ে গেছে। অন্যদিকে চেয়ারম্যান অর্থাৎ জুনিয়ং এর জ্ঞান এখনও ফেরেনি। টিভিতে নিউজে দেখানো হচ্ছিল চেয়ারম্যানের গাড়ির সাথে জুনিয়ংয়ের টক্কর লেগেছে, যার কারণে জুনিয়ংয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। অর্থাৎ নিউজে এটা বলা হচ্ছিল যে চেয়ারম্যানই জুনিয়ংকে অ্যাক্সিডেন্টটি করিয়েছে। বাহিরে সবাই এই বিষয়েই কথা বলছিল। দুই ভাই বোনও এটাই বলে যে সেদিন তাদের বাবাই অ্যাক্সিডেন্টটি করিয়েছিল। তখন চেয়ারম্যান তার রুম থেকে বের হয় এবং সবাইকে বলে এটা মিথ্যা কথা। তখন সে জুনিয়ংয়ের কাছে আসে এবং সে তার ওয়াইফকে সেখান থেকে সরে যেতে বলে। সে জুনিয়ংয়ের মাথার সাথে আবারও আঘাত করতে চাচ্ছিল, যাতে তাদের সোল এক্সচেঞ্জ আবারও হয়ে যায়। কিন্তু সে যখনই জুনিয়ংয়ের মাথার সাথে আঘাত করার চেষ্টা করতে যায়, তখনই তার হঠাৎ করে অনেক জোরে মাথা ব্যথা শুরু হয়ে যায়।